সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বিপিএল এর নিলামটা প্রায় ২ সপ্তাহ হলো শেষ হয়েছে। এখনো কিন্তু দলগুলো তাদের ডিরেক্ট সাইনিং বা সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ফেরাচ্ছে এবং সেটা দেখেছি আমরা। প্রত্যেকটা দলই নিজেদের স্কোয়াডটা সাজানোর চেষ্টা করছে, বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। কারণ আপনি যেহেতু দেশি ক্রিকেটারদের আপনি নিলামের পরে নিতে পারবেন না, সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের চাহিদাটা একটু বেশি এবং বিসিবির পক্ষ থেকে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলে দেওয়া হয়েছে যে তোমরা চাইলে নিলামের পরে যত ইচ্ছে তত বেশি ক্রিকেটার তোমরা নিতে পারো। কারণ আপনি কাউকে ২ ম্যাচের জন্য নিবেন, কাউকে ৩ ম্যাচের জন্য, কাউকে আবার হয়তো ৫ ম্যাচের জন্য, এরকম ক্রিকেটার আপনি খুঁজতে থাকবেন। তার একটা বড় কারণ আপনি নিশ্চিতভাবেই জেনে গেছেন যে ওই একই সময়ে সাউথ আফ্রিকার যে SA-20 টুর্নামেন্টটা হবে, ওইখানে অনেক বেশি ক্রিকেটার চলে যাবে এবং অনেক তারকা ক্রিকেটার চলে যাবে। পাশাপাশি আবার এই ১৪ তারিখ থেকে বিগ ব্যাশটা শুরু হচ্ছে, সেটাও শেষ হবে জানুয়ারির মাঝামাঝি সময়টাতে। তার মানে আপনি অনেক বিদেশি ক্রিকেটারদেরকে চাইলেও আপনি নিয়ে আসতে পারবেন না। সে কারণে কিন্তু বিসিবির এই একটা সিদ্ধান্ত ছিল, খুব ভালো সিদ্ধান্ত, যে আপনারা চাইলেই ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবেন। এটা লাস্ট কয়েকটা বছর ধরে ছিল এবং আজকে পর্যন্ত কিন্তু এই দলগুলো দল সাজানোর কাজে ব্যস্ততা পার করছে। যেটা হচ্ছে যে আজকের যে খবরটা, সেটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন জিমি নিশাম। আপনি এখন বলতে পারেন যে আপনি তো কিছুদিন আগে বলেছিলেন যে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে জিমি নিশাম খেলবেন, কিন্তু সেটাও একটা খবর, মানে এটাও একটা সত্যতা ছিল। তার একটা বড় কারণ হচ্ছে যে একেবারে যদি আপনি প্রথম দিকে আলোচনা করেন, নিলামের ঠিক আগের কথা যদি বলি আমি, তখন সবার প্রথমে জিমি নিশামের সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং তারা মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছিলেন যে এই বিপিএলে নিশাম নোয়াখালীর হয়ে খেলবেন এবং ওই দলেরই একটা সূত্র আমাদেরকে নিশ্চিত করেছিল যে অনেকটা কথা এগিয়েছে, আমরা হয়তো কিছুদিন পর আনুষ্ঠানিক ঘোষণা দেব কিংবা একটা সরাসরি চুক্তির যে ব্যাপার থাকে সেটা হয়তো তারা করে ফেলবে। কিন্তু যেটা হয়েছে, বিপিএলের নিলামের পর রাজশাহী ওয়ারিয়র্স একটা বিদেশি অলরাউন্ডার খুঁজছিল, যে তারা হয়তো এমন একজনকে চাচ্ছে যেখানে তারা পেস বোলিংটা করতে পারবে, পাশাপাশি ব্যাটিংটা করতে পারবে। আপনি যদি তাদের দলগুলো দেখেন, সেখানে কিন্তু ওই অলরাউন্ডারদের একটা আধিক্যতা দেওয়ার তারা চেষ্টা করে, সবসময় করেছে। মানে সবসময় করে বলতে, তারা তো এবারই প্রথম খেলছে, কিন্তু এই দলটার কিন্তু আপনি টিম ম্যানেজমেন্টে যদি খেয়াল করেন, তাদের একটা চাহিদা আছে যে অলরাউন্ডার বা ৬-৭-এ ব্যাটিং করতে পারে, এগুলো একজনকে তো অবশ্যই আপনার দরকার হবে। সো ওই জায়গা থেকে তারা একটা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করে এবং তারা তখন এই জিমি নিশামের সঙ্গে আলোচনা শুরু করে। এই সময় কিন্তু ২ টা দলের মোটামুটি একটা লড়াই শুরু হয়ে যাবে, একটা কাড়াকাড়ি শুরু হয়ে যায় জিমি নিশামকে নেওয়ার জন্য। যেটা হচ্ছে যে এই আলোচনাটা, কারণ যেহেতু জিমি নিশামের সঙ্গে নোয়াখালীর সরাসরি চুক্তিটা হয়নি, মানে আনুষ্ঠানিক চুক্তিটা হয়নি, সে কারণে জিমি নিশামের হাতে সুযোগ ছিল যে অন্য একটা দলের সঙ্গেও কথা বলার জন্য। যখন রাজশাহী তাকে অ্যাপ্রোচ করে, তখন রাজশাহীকে তিনি বলে, তার এজেন্ট যেটা বলেছে যে আ এরা নোয়াখালী আমাকে এত টাকায়, মানে এত টাকা আমাকে অ্যাপ্রোচ করেছে, তোমরা আসলে আমাকে কত টাকা দিবে? তাহলে আমি তোমাদের সাথে হয়তো কথা এগোতে পারি। পরবর্তীতে ২ টা দলের দর কষাকষি একটা ব্যাপার ছিল। শেষ পর্যন্ত একটা বড় অঙ্কেই জিমি নিশামকে তারা অফার করে, মানে রাজশাহীর পক্ষ থেকে অফার করা হয় এবং শেষ পর্যন্ত নোয়াখালীকে রিজেক্ট করে তিনি রাজশাহীর হয়ে খেলার সুযোগটা লুফে নিয়েছেন এবং আজকে রাজশাহী ওয়ারিয়র্স তারা অফিসিয়ালি জানিয়েছে যে বিপিএল এর আগামী মৌসুমে যে এই নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার জিমি নিশাম তিনি রাজশাহীর হয়ে খেলবেন এবং পাশাপাশি, মানে এটা একটা হাইজ্যাক আপনি বলতে পারেন যে একটা দলের হয়ে খেলার কথা ছিল, তাদের এখন হয়ে খেলবেন না, কারণ অন্য জায়গায় তিনি বেশি টাকা পেয়েছেন, সেখানে তিনি খেলবেন। এর পাশাপাশি কিন্তু আরও কিছু খবর আছে, যেটা হচ্ছে যে রহমানুল্লাহ গুরবাজ তিনি বিপিএল খেলতে আসছেন। এটা এখনকার সময় যদি আপনি চিন্তা করেন, লাস্ট ২-৩ বছরে তিনি আইপিএলে নিয়মিত খেলেছেন। তিনি গুজরাট টাইটান্স দলের সঙ্গে ছিলেন। কেকেআরের হয়ে তিনি বেশ কিছু ম্যাচ খেলেছেন। আপনার যদি মনে থাকে, লিটন দাস যে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, ওইবার কিন্তু রহমানুল্লাহ গুরবাচও দলে ছিলেন। তার পরের মৌসুমেও তিনি কলকাতার দলে ছিলেন এবং বেশ কিছু ম্যাচ, যেটা বললাম যে খেলেছেন, হাফ সেঞ্চুরি করেছেন আইপিএলে। সো লাস্ট ৩-৪ বছরে যদি আপনি পারফরমেন্স খেয়াল করেন, সেক্ষেত্রে বেশ মোটামুটি একটা তারকাই বলতে হবে রহমানুল্লাহ গুরবাজকে। তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। এখন জিনিসটা হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসে তো এখন ওপেনার হয়ে যাচ্ছে। অনেকগুলো ওপেনার কিন্তু মোটামুটি হয়ে গেছে। কারণ আপনি আগে থেকে অ্যালেক্স হেল ছিল, পাশাপাশি সাইফ হাসান, উসমান খান। তার সঙ্গে আপনি কেন আবার আ রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে আসছেন, সেটা আপনি প্রশ্ন করতে পারেন। সেটার একটা বড় কারণ হচ্ছে যে তারা দুজনই, মানে অ্যালেক্স হেলস এবং হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, তারা দুজনই এখন IL-T20 খেলছেন এবং ওই টুর্নামেন্টটা শেষ হবে ৪ জানুয়ারি এবং বিপিএলটা শুরু হবে ২৬ ডিসেম্বর। তার মানে মাঝে কিন্তু ৮
থেকে 9 দিনের একটা বড় গ্যাপ রয়ে গেছে। সো এই সময়টাতে যদি অ্যালেক্স হেলসের আবুধাবি নাইট রাইডার্স ফাইনালে যায়, তখন তো তাকে অবশ্যই 4 তারিখ পর্যন্ত আইএল টি-20 খেলতে হবে। এবং আপনি যদি রহমানুল্লাহ গুরবাজের চিন্তা করেন, তার দল যদি ফাইনালে যায় তাহলে তো তাকে 4 তারিখ পর্যন্ত থাকতে হবে। তাহলে এই সময়টাতে তারা ব্যাকআপ অপশন কাকে নেবে? সে কারণেই এখন ওই ঢাকা ম্যানেজমেন্টের একটা চিন্তা হচ্ছে যে দুজনের দল হয়তো একসাথে ফাইনাল খেলবে না। তাদের একটা দল যদি ফাইনালে খেলে তাহলে আমি আরেকটা ক্রিকেটারকে পেয়ে যাচ্ছি এই গ্যাপের সময়টাতে। পাশাপাশি আবার আরেকটা চিন্তা করতে হচ্ছে যে ওই পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে সিরিজটা হবে ওই সময়টাতে আসলে কে চলে যাবেন, কে থাকবেন, এটাও একটা সংশয়ের ব্যাপার রয়েছে। কারণ উসমান খানকে বলা হচ্ছে যে তিনি পুরো মৌসুম খেলবেন, কিন্তু তিনি যদি জাতীয় দলে থাকেন, যদি স্কোয়াডে থাকেন, তখন তো আপনি তাকে রাখতে পারবেন না, তাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সো ওইটাও একটা ভাবনায় থাকবে। সো ঢাকা ম্যানেজমেন্টের যে চিন্তার ভাবনাটা যে অ্যালেক্স হেলস যদি ফাইনাল খেলার কারণে প্রথম ম্যাচগুলোতে আসতে না পারেন, সেক্ষেত্রে যেন তারা রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে আসতে পারেন, এবং গুরবাজ যদি না আসতে পারেন তখন যেন অ্যালেক্স হেলস থাকেন। সো এই কারণে এই দুইটা সাইনিং মোটামুটি পাকাপোক্ত করা হয়েছে, এবং রহমানুল্লাহ গুরবাজের কথাও কিন্তু ঢাকা ক্যাপিটালস সরাসরি জানিয়ে দিয়েছে। কিন্তু যে সমস্যাটা হতে পারে, এটা আমার ধারণা বা চিন্তা ভাবনা, যেটা হচ্ছে যে যদি এই অ্যালেক্স হেলস কিংবা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ দুজনের দলই ফাইনাল খেলে, সেক্ষেত্রে কিন্তু ঢাকা ক্যাপিটালস একটা চাপে পড়ে যাবে। কারণ এই জায়গাটাতে আপনি তো অ্যালেক্স হেলস এবং রহমানুল্লাহ গুরবাজের জন্য আপনি আর কয়টা বিকল্প নিয়ে আসবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। টাকা পয়সার একটা ব্যাপার থাকে, প্ল্যানের ব্যাপার থাকে, ওই মাপের ক্রিকেট আপনি পাবেন কিনা, সেটাও একটা অ্যাভেলেবেল পাবেন কিনা, সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সো ঢাকা একটা একটু চিন্তা ভাবনার ভিতরেই আছে, এবং তারা নিশ্চিতভাবে চেষ্টা করছে যে আরও বেশ কিছু ক্রিকেটার তাদের দলে নিয়ে আসা যায় কিনা। কারণ ইতিমধ্যে কিন্তু তারা বেশ কিছু ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করে ফেলেছে। আপনি যদি দেখেন তার দলে কিন্তু বেশ মোটামুটি ভালো ক্রিকেটার রয়েছে। কারণ দাসুন সানাকার কথা বলতে পারেন, আপনি জুবায়েদ আকবরের কথা বলতে পারেন, ওডিন স্মিথের কথা আপনি বলতেই পারেন, তার সঙ্গে আপনি ইমাদ ওসিমের কথা বলতে পারেন। ইমাদ ওসিম সবসময় পাওয়ার প্লেতে ভালো বোলিং করেন, বিপিএলে ভালো করেন। তিনি লাস্ট টাইম যখন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তখন তিনি ভালো খেলেছেন। সিলেট যে তখন ফাইনাল খেলেছিল, সেখানে মোহাম্মদ আমির এবং এই ইমাদ ওয়াসিমের বড় একটা কন্ট্রিবিউশন ছিল, এবং তাকে দিয়ে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। কিন্তু ওই যেটা বললাম যে আইএল টি-20 কবে ওই দল ক্রিকেটারদের শেষ হবে, কারণ এদিকে আবার দুবাই ক্যাপিটালস রেখেছেন দাসুন সানাকা। সো তাদের একটা বড় সড়ো সংশয়ে থাকতে হবে, একটা চিন্তা ভাবনার ভিতরে থাকতে হবে যে এই তিনজন ক্রিকেটারকে যদি আমরা শুরুর দিক ম্যাচগুলোতে না পাই, তখন কি এটা একটা চাপ সৃষ্টি করবে কিনা। কারণ আপনি যদি ঢাকা তারা আসার আগে যদি আপনি 3-4টা ম্যাচ খেলে ফেলেন এবং সেখানে যদি হেরে যান, তখন তো আপনি আলটিমেটলি একটা প্রেশারে পড়ে যাবেন। সো ঢাকা ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই সেই বিকল্পগুলো চিন্তা করছে। তার পাশাপাশি আপনি যদি অন্য দলগুলো দেখেন, তারাও কিন্তু অনেকগুলো দল আলোচনা করছে। যতটুকু শোনা যাচ্ছে একটা যে জেসন হোল্ডারের সঙ্গে বেশ কিছু দল আলোচনা করছে। আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়ে রেখেছি যে মঈন আলী সিলেটের হয়ে খেলবেন। শিমরন হেটমায়ারকে হয়তো আমরা বিপিএল খেলতে দেখবো, যদি সিলেট যদি প্লে অফে যায় তাদের সঙ্গে হয়তো ওই আলোচনাটা এগিয়ে রেখেছে। আরও বেশ কিছু ক্রিকেটার আছে, আমরা লাস্ট কয়েকদিন আপনাদেরকে হয়তো আমরা জানানোর চেষ্টা করেছি। সামনে হয়তো আরও কিছু আমরা সাইনিং দেবো, কারণ ওই পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ, যেটা আবার বলতে হচ্ছে যে ওই সিরিজটা যখন চলবে, তখন তারা যখন চলে যাবে তখন রিপ্লেসমেন্টগুলো কারা হবে সেগুলো নিয়ে হয়তো দলগুলো চিন্তা করছে। আমরা হয়তো আরও বেশ কিছু বিদেশি ক্রিকেটার দেখবো, বা এসএ টি-20 বিগ ব্যাশ শেষ হওয়ার পর বিপিএলের শেষ পর্যায়ে এসে হয়তো কিছু বড় তারকাকে আমরা হয়তো দেখলেও দেখতে পারি। সেই আলোচনাটা এখনও অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি মনে চলমান আছে। আপাতত আমার কাছে এই তথ্যই ছিল। আগামী দিন চেষ্টা করব নতুন কোনো তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।